হঠাৎ করে একটা খবর দেখলাম যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করছে। খবরটা যদিও বাংলাদেশের না, ভারতের। তো ভারত এমন কি খবর দিল যেটাতে চাঞ্চল্য তৈরি হলো। ভারত যেটা শুনলাম আর কি, তারা নাকি সেখানে যে সমস্ত সংখ্যালঘুরা যাবে তাদেরকে আশ্রয় দিবে। খবরটা আমি শুনলাম, কিন্তু আসলে পরিষ্কার হতে পারলাম না। একবার বলে যে 2014 সালের আগে যারা গেছিল এবং যারা ওখানে থাকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। আবার পরে বলল যে এর পরেও যারা গেছে এবং যারা ওভারস্টে করছে তারা কাগজপত্র ছাড়াই সেখানে থাকতে পারবে। আবার ওই খবরের মধ্যেই এমন কিছু বলে নাই যে বাংলাদেশ থেকে এখন হিন্দুরা সেখানে গিয়ে থাকতে পারবে টারবে, এরকম তেমন কিছু না। মানে আমার কাছে পরিষ্কার না আর কি। তো আইন হিসেবে চালু হয়েছে কিনা তাও জানি না। একবার বলল যে 1 সেপ্টেম্বর থেকে নাকি এই আইন চালু হয়েছে। তো পরিষ্কার করে আমি আসলে কিছু বুঝতে পারি নাই যে আসলে ভারত কি আইন করতে যাচ্ছে। তারা কি এইটাই করতে যাচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ, তারপরে পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি যে সমস্ত মুসলিম দেশে সংখ্যালঘিষ্ঠ যে সমস্ত জাতিগোষ্ঠী আছে, বিশেষ করে হিন্দুরা, এটা যদি ভারতে ঢোকে কোনোভাবে, তাহলে তাদেরকে কি নাগরিকত্ব দিবে এবং সেটা কি এখনও বহাল? মানে ধরেন আজকে যদি যায়, এরকম কোনো বিধান টিধান তারা করছে কিনা। হয়তো পরবর্তীতে এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। কিন্তু আমি আসলে যে বিষয়ে ভিডিওটা করতে চাই সেটা হলো যে তাহলে ভারত হঠাৎ করে এই ধরনের একটা আইন কেন করলো, যেখানে খেয়াল যদি আমরা করি বর্তমানে বাংলাদেশের থেকে তো ভিসা টিসা একেবারে বন্ধ, তাই না? যে মেডিকেল, তারপরে ট্রানজিট, তারপরে বিজনেস, এই ধরনের কিছু ভিসা টিসা দিচ্ছে। আর মাঝে শুনছিলাম যে বাংলাদেশের ওই যে হিন্দুদের তীর্থ ভিসা নাকি জানি দিছিল। মুসলমানরা যেমন তীর্থ করতে ওই মক্কা মদিনায় যায় এবং সেই হেতু ওই শুধুমাত্র মুসলমানদেরকে তারা ভিসা দেয় ওইগুলো করার জন্যে, সেই ক্ষেত্রে ভারত এই তীর্থ ভিসার নাম করে, অর্থাৎ মুসলমানদের দেখা দেখি, তারা কিন্তু এটা চালু করতে পারে যে পৃথিবীর যে কোনো দেশের হিন্দুরা এই তীর্থ ভিসার জন্যে অবাধে ভিসা নিয়ে ভারতে যেতে পারে। কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে সেই সুযোগ গত 1 বছরে দেয় নাই, বা অতীতেও এটা করে নাই। বাট আমার মনে হয় যে ভারতের রাষ্ট্রীয় নীতিতে এটা থাকা উচিত। বিশেষ করে বিজেপি শাসিত ভারতের সরকারের জন্য এটা কি অন্যায় হবে? আমার তো মনে হয় না, কারণ তারা তো হিন্দুত্ববাদী সরকার এবং সেক্ষেত্রে শুধুমাত্র তাদের আভ্যন্তরীণ হিন্দুদের স্বার্থ রক্ষা করবে এটা তো তাদের নীতি হতে পারে না। তাদের তো নীতি হওয়া উচিত গোটা পৃথিবীতে যেখানেই হিন্দুর সংখ্যা লঘিষ্ঠ জাতিগোষ্ঠী আছে, তারা যদি নির্যাতন, নিষ্পেষণ, শোষণের শিকার হয়, তাহলে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটা তো তাদের কর্তব্য হওয়া উচিত। এটা তো একটা দিক। আর অন্যদিকে হিন্দুদের যাবতীয় তীর্থক্ষেত্র, তীর্থস্থান, এগুলো তো ভারতে। সুতরাং মুসলমানদের মক্কা মদিনায় হজ বা ওমরা ইত্যাদি কিসিমে যে ধর্মীয় মানে রাইচুয়ালিস্টিক যে ভিসার যে সিস্টেম আছে, ভারত কিন্তু এটা ইজিলি করতে পারে। কিন্তু আমি যে প্রায় কিন্তু বলি যে ভারতীয় লোকজন এখন আসলে সংকীর্ণ মনা, ওদের মনটা উদার না, ওদের মনটা কিন্তু আসলে উদার না, এটা কিন্তু আমি প্রায় বলি। এবং তার একটা অন্যতম লক্ষণ হচ্ছে এইটা। এই কিছুদিন আগে, এই গত 1 বছরের কিছুকাল আগ পর্যন্ত অল্প কিছু মানুষকে তীর্থ ভিসা টিসা দিছিল, কিন্তু এইটা কি মানে এরকম হবে কেন? এটা তো কন্টিনিউয়াস চালু থাকবে, তাই না? এবং এই ধরনের একটা যদি তীর্থ ভিসা কমন করে দেয় বাংলাদেশের হিন্দুদের জন্যে, সেটা তো অন্যায় কোনো কিছু না। মুসলমানরা তো বলতে পারবে না যে কেন তীর্থ ভিসা চালু করলো, কি বলতে পারবে? কারণ তারা তো নিজেরাই তীর্থ ভিসায় মক্কা মদিনায় যায়। তো সেইটা যদি অন্যায় না হয়, তাহলে ভারত এটা করলে অন্যায় হবে কেন? এটা হলো ভারতের রাজনীতিবিদ এবং ভারতের লোকজনের আসলে হীনমন্যতা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে। অর্থাৎ নিজেদের স্বজাতির প্রতি তাদের যে প্রেম ভালোবাসা খুব একটা বেশি না,
সেটারই বহিঃপ্রকাশ। যদি অবশ্য সাম্প্রতিককালে দৃষ্টিভঙ্গির কিছু হলেও চেঞ্জ হচ্ছে, কিছুটা হলেও দেখা যায় যে বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় হিন্দুরা নির্যাতিত হলে ভারত সরকার মোটামুটি একটু ভয়েস রেইজ করে, অতীতে তো একেবারেই করতো না। তো এটা একদিক দিয়ে একটা পজিটিভ লক্ষণ, এটা বলা যায়। ভারতের বোঝা উচিত ভারত কোনো ওই ইউরোপ আমেরিকা মানে উন্নত পাশ্চাত্য কোনো গণতান্ত্রিক দেশ না। পাশ্চাত্য উন্নত গণতান্ত্রিক দেশগুলো সেখানে কিন্তু ধর্মভিত্তিক যে সাম্প্রদায়িকতা, এটা কিন্তু তারা অলরেডি নিরসন করে ফেলছে আজকে থেকে 100 বছর আগে, আরও আগে। যে কারণে তারা গণতন্ত্রের নামে যে ধরনের উদারনৈতিক ধ্যান ধারণা বা বিধি নীতি আইন কানুন করতে পারে এবং কোনো ডিসক্রিমিনেশন করে না বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে, এই একই জিনিস কিন্তু ভারতের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। বিশেষ করে ভারতের ক্ষেত্রে তো একেবারেই না। ভারতের বোঝা উচিত ভারত কোনো পাশ্চাত্য উন্নত দেশ না। এই ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর যে সমস্ত উন্নয়নশীল বা গরিব দেশগুলো আছে, এখানে ধর্ম একটা বিশাল ফ্যাক্টর। পাশ্চাত্য গণতান্ত্রিক দেশে ধর্ম কোনো ফ্যাক্টর না হলেও ভারতে কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। এখন ভারতে আগে যে ওই গণতান্ত্রিক সিস্টেম যারা রাজত্ব করতো অর্থাৎ কংগ্রেস, তারা কিন্তু ভাব নিত যে ভারত বোধহয় পাশ্চাত্য দুনিয়ার মতো একটা গণতান্ত্রিক দেশ, অতএব এই ধর্মীয় বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো টাইম নেই। এবং এটা ছিল একটা প্রচণ্ড রকমভাবে একটা ভ্রান্তিমূলক দর্শন এবং ভ্রান্তিমূলক কৌশল। ভারত যদি পাশ্চাত্য দেশের মতো উন্নত কোনো দেশ হতো, মানুষের আয় উপার্জনের মধ্যে যদি তেমন কোনো তারতম্য না থাকতো, সবার আয় উপার্জন ভালোই থাকতো, সবাই শিক্ষিত থাকতো, সবাই যদি গণতান্ত্রিক হতো, তাহলে কিন্তু ওটা ঠিক ছিল। তখন কিন্তু ওই যে কংগ্রেসের রীতিনীতি এটা ঠিক ছিল। কিন্তু বুঝতে হবে যে রীতিনীতি সব দেশে সব জায়গায় একই রকম করে চালানো যায় না। যেখানে ভারতের পাশে যতগুলো দেশ আছে সবই তো মুসলিম বলা যায়, তাই না? একমাত্র নেপাল ছাড়া। পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ, এই দুই জায়গাতে ভয়ঙ্কর রকমভাবে মমিন মুসলমানরা গণতান্ত্রিক হতে দূরের কথা, দিন দিন হয়ে গেছে ধর্মোন্মাদ। তারা স্বপ্ন দেখে তারা জিহাদ করবে, তারা স্বপ্ন দেখে ভারতকে আক্রমণ করে ওই যে গাজওয়াতুল হিন্দ তারা কি করবে, সেখানে খিলাফত প্রতিষ্ঠিত করবে। তো এই মতো অবস্থায় ভারতের সরকার যদি উদারনৈতিক গণতন্ত্র চালু করে এবং বলে যে না 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 অসুবিধা নেই, সবাই সমান, হ্যাঁ সাংবিধানিকভাবে অবশ্যই সবাই সমান হবে, বাট অ্যাট দ্য সেম টাইম বুঝতে হবে যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যে ধর্মীয় আদর্শ এবং একই সঙ্গে তাদের যে অনুসারীরা কী চিন্তা ভাবনা করছে এবং তাদের কার্যকলাপ আসলে কেমন, এগুলো তো খেয়াল করতে হবে, তাই না? কিন্তু ভারত সরকার যদি গণতন্ত্রের নামে ধর্মনিরপেক্ষতার নামে এগুলোকে ওভারলুক করে, সেক্ষেত্রে যারা নাকি ভারতের মধ্যে বসবাস করে মৌলবাদী চিন্তাভাবনা করে পুরো ভারতে একটা মনে করেন যে একটা গণ্ডগোল বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তারা কিন্তু খুব সহজে সেটা করতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে পার্শ্ববর্তী বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই দেশে একেবারে সংখ্যা গরিষ্ঠ মুসলমান, তাই না? তো তারা যদি এখন চিন্তা করে যে বাংলাদেশের মধ্যে আমরা জ্ঞানদাম পাকাবো আর ভারত যদি উদারনৈতিক গণতান্ত্রিক সিস্টেম চালু রাখে, তাহলে ইজিলি কিন্তু সেটা করা সম্ভব। সুতরাং এই মতো অবস্থায় সংরক্ষণবাদী নীতি নিয়ে ছাড়া কি কোনো গতি আছে? সেক্ষেত্রে ভারতের উচিত না যে তাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে মৌলবাদী যে উল্লম্ফন সেগুলোকে আমলে এনে তাদের নিজেদের ধর্মীয় সংখ্যা গুরু যে গোষ্ঠী আছে তাদের প্রিভিলেজ দেওয়া, এবং একই সঙ্গে ভারত বলছি মানে বাংলাদেশ বা পাকিস্তানের যে সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের স্বার্থের পক্ষে কাজ করা, এবং যদি কেউ অত্যাচারিত নির্যাতিত হয়ে ভারতে যায় তাহলে তাদেরকে আশ্রয় দিবে, তাই না? আমরা কিন্তু আজ পর্যন্ত ভারতের পক্ষ থেকে কী ধরনের কোনো পদক্ষেপ দেখি নেই, বরং আমরা আরও এই উল্টে গত 1 বছরে দেখলাম যে সেখানে ভারতে তারা ওই যে কিছু পুশব্যাক করছে, মুসলমান ধরে ধরে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশের মধ্যে ঢুকিয়েছিল, সেই রাতে কিছু হিন্দুদেরকে ঢুকাইছিল। আমি ঠিক জানি না যে এইটা দিয়ে ভারত বোঝাতে চাইছিল তারা খুবই উদার এবং তারা ওই ধর্মীয়ভাবে কারো প্রতি ডিসক্রিমিনেশন করে না,
যারাই নাকি অবৈধভাবে গেছে তাদেরকেই ধরে পাঠিয়ে দিয়েছে, এটাই বোঝাতে চাইছিল নাকি? কিন্তু মুশকিলটা হলো যে ভারত যদি এই ধরনের উদারতা দেখায় তাহলে এতে ভারতের কি কোনো লাভ আছে? আমার কিন্তু মনে হয় যে কোনোই লাভ নাই। ওই যে কেন? কারণ ভারত তো কোনো পাশ্চাত্য কোনো গণতান্ত্রিক দেশ না। এখানে যারা নাকি বাংলাদেশ থেকে যে মুমিন মুসলমানরা ভারতে গেছিল, তাদের লক্ষ্য উদ্দেশ্য খালি যে ওখানে জীবন জীবিকা অর্জন এবং বসতি গাড়া তা না। তাদের একটা কিন্তু স্বার্থ, অর্থাৎ গোপন মনের গহীনে একটা স্বার্থ ছিল। সেটা কি? মুসলিম জনসংখ্যা বাড়িয়ে গোটা ভারতকে ইসলামী করা, খিলাফত প্রতিষ্ঠায় সাহায্য করা। এটা কিন্তু সাটল লক্ষ্য, সাটল পারপাস। কিন্তু যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে, তাদের লক্ষ্য কি ওখানে ইসলামী রাষ্ট্র তৈরি করা নাকি? না, বাংলাদেশে প্রকৃতই তারা নানাভাবে হেনস্থার শিকার, অপমানের শিকার, নির্যাতনের শিকার, শোষণের শিকার, সেই জন্য গেছিল। তা আপনি উদারতা দেখিয়ে আপনি মুসলমানের সাথে আপনি হিন্দুদেরকেও আপনি ভারতে বাংলাদেশে আপনি পাঠিয়ে দিলেন, মানে তাহলে আপনাদের তো ওই যে সার্বজনীনতা তো নাই। অর্থাৎ পার্শ্বে যখন মুসলমানরা ব্যাপকভাবে তাদের ধর্মীয় ভিত্তিতে মৌলবাদী হচ্ছে, তাদের থেকে আত্মরক্ষার জন্য আপনাকেও তো ওই একই পদ্ধতি অনুসরণ করতে হবে, তাছাড়া আপনি তো টিকতে পারবেন না। আপনি যদি ভ্যাকসিনেশন না গ্রহণ করেন তাহলে যে কোনো ভাইরাস আপনাকে তো অ্যাটাক করবে, সেই ভাইরাস যত ক্ষুদ্রই হোক না কেন, তাই না? তো আপনি রেজিস্ট্যান্স গ্রো করার জন্য কোনো ভ্যাকসিন দিবেন না, অথচ চাইবেন যে ভাইরাস আপনাকে আক্রমণ করবে না, তা তো হয় না। বিষয়টা কিন্তু বৈজ্ঞানিক। এটা খালি সমাজ বিজ্ঞানের বিষয়, রাজনীতির বিষয় তাও না। এখানে কিন্তু আসলে বিজ্ঞানের বিষয়ে কাজ করবে। একটা গোটা দেশে ভয়ঙ্কর মহামারী সৃষ্টি করার জন্য অল্প কিছু ভাইরাসই এনাফ। এই যে 2020 সালে, তাই না, গোটা পৃথিবী কাঁপিয়ে দিল কি কোভিড-19, ছোট ক্ষুদ্র কিছু ভাইরাস, তাই না, তৈরি হয়েছিল কোথায়? বলা হয় যে চায়নার উহানে। চিন্তা করে দেখেন তো, ওখানে যদি ল্যাবরেটরিতে সামান্য কিছু ভাইরাস তৈরি করা হয় আর সেটা যদি গোটা পৃথিবীর মানব সভ্যতাকে আক্রান্ত করে এবং ধ্বংস করার মতো পরিস্থিতিতে নিয়ে যায়, তাহলে অল্প কিছু উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী কিন্তু একটা গোটা দেশকে অরাজক তৈরি করার জন্য এনাফ। একটা বা দুইটা বাঘ, একটা বাঘ দেখেন না, বাঘ যে এগুলো যে আমরা তো দেখি যে আফ্রিকার জঙ্গলে বড় বড় যে মহিষ আছে, তাই না, শত শত মহিষের পাল, একটা বাঘ তাদের পিছনে ধাওয়া করছে আর মহিষ পালিয়ে যাচ্ছে, তাই না? এবং সেই বাঘের বা সিংহের জাকার মহিষের 4 ভাগের 1 ভাগও না, 1 ভাগও না। তাহলে হাউ ইজ ইট পসিবল? পালটা যদি মহিষা তাকে দাবড় দেয় তাহলে এর তো কোনো চিহ্নই থাকার কথা না, তাই না? কিন্তু একটা বাঘ সে কিন্তু ঠিকই শত শত মহিষকে একেবারে দাবড় দিচ্ছে। হাউ ইজ ইট পসিবল? এটা কীভাবে সম্ভব? সুতরাং অল্প কিছু অত্যন্ত কট্টর মৌলবাদী এরা কিন্তু একটা দেশকে ধ্বংস করে দিতে সক্ষম। এখন কথা হচ্ছে যে হিন্দুদেরকে তাহলে কি মৌলবাদী হতে হবে? না, মৌলবাদী হওয়ার দরকার নেই, বাট তাদের অন্তত হিন্দু জাতীয়তাবাদী একটা চেতনা থাকা উচিত এবং কোথাও হিন্দুরা নির্যাতিত হলে তাদের প্রতি সহমর্মিতা থাকা উচিত এবং তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। এবং একই সঙ্গে যারা কঠিন রকম মৌলবাদী হবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এখানে হিন্দুদের মধ্যেও যদি কেউ ভয়ঙ্কর রকম মৌলবাদী হয়ে ভিন্ন ধর্মের লোকদের একবারে দেখতেই না পারে, তাদের মেরে ফেলবে, কেটে ফেলবে, না, এটাকে অ্যালাউ করা যাবে না। ঠিক তেমনিভাবে যারা নাকি অন্য ধর্মের মৌলবাদী, যদি ওই ধরনের চিন্তাভাবনা, সাটল চিন্তাভাবনা থাকে যে মনের ভিতরে তারা দেশটাকে অমুক করবে, তমুক করবে, ইসলামিক করবে, খিলাফত করবে, তাই না, এটাও অ্যালাউ করা যাবে না। এখন আপনি যদি উদারতার ভাব নিয়ে যদি আপনি যেটা নাকি মৌলবাদী আছে বিভিন্ন দেশে, বাংলাদেশ বা পাকিস্তান অথবা আফগানিস্তান, যাদের সাটল লক্ষ্য ভারতকে খিলাফত বানানো, আপনি উদারতার সাথে তাদেরও ভিসা দিলেন, ঢুকতে দিলেন, আর হিন্দুদেরকে ঢুকতে দিলেন, তাহলে কিন্তু আপনার দেশ টিকবে না। আপনার দেশ কিন্তু টিকবে না। এ ব্যাপারে তো অবশ্যই ভারতকে ব্যবস্থা নিতে হবে, তাই না? এই যে বর্তমানে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু এই বিষয়গুলো অবগত হয়ে তারা কিন্তু খুব কঠিন স্ক্রিনিং করে, ভেটিং করে
এবং তারা চেষ্টা করছে এগুলোকে দমন করার জন্য, যদিও তাদের এই বিষয়গুলো অনেকটা উদার। এখন এই জন্য যেটা দেখছি তারা গণহারে ভিসা রিজেক্ট করছে, কারণ আসলে তো কোনো মানুষ কতটা মৌলবাদী এটা বুঝে ওঠা তো অনেক মুশকিল, তাই না? এটা তো মাথার মধ্যে থাকে রে ভাই, ব্রেনের মধ্যে কী ধরনের কঠিন আদর্শ আছে সেটা কি ভাই কোনো যন্ত্রপাতি দিয়ে কি স্ক্রিন করা যায়? যায় না। তো যাই হোক, এখন ভারত এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি জানি না আসলে কি তারা প্ল্যান করছে, যদি এটা করে ইটস ওকে ফাইন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মনে রাখতে হবে যে এই কাজটা করতে হবে খুব সুন্দরভাবে এবং একই সঙ্গে বুদ্ধিদীপ্তভাবে, কারণ বাংলাদেশের আবার হিন্দুদের যদি সুযোগ দেওয়া হয় যে তোমরা ভারতে আসো, দল বেঁধে দেখা যায় সবাই চলে যাবে। তো সেই ক্ষেত্রে ভারত বিষয়টাকে কীভাবে ট্যাকেল করবে, এটা একটা প্রশ্ন। তো দেখা যাক কী হয়, আইন কি করছে না করছে। যদি এ বিষয়ে আমি আর একটা ভিডিও পরে বানাবো, এটার আসলে আমি সেইটা বলার জন্য ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু অন্য প্রসঙ্গে বেশি হয়ে যায়, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি পরে ভিন্ন একটা ভিডিওতে আসলে এখানে ভারত কি করতে চাচ্ছে, মূল উদ্দেশ্য কী সে বিষয়ে আমি পরে বলবো। তো ধন্যবাদ।